আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে জামায়াত ইসলামের ভবিষ্যৎ কৌশল নিয়ে একটি বিস্ফোরক পরামর্শ প্রকাশ্যে এসেছে, যা দলটির অন্দরে ও বাইরে তীব্র আলোড়নের সৃষ্টি করেছে। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক ওমর ফারুক বিশ্বাস এমন কিছু গুরুত্বপূর্ণ ও জরুরি পরামর্শ দিয়েছেন, যা বাস্তবায়িত হলে জামায়াতের রাজনৈতিক ভাগ্য পাল্টে যেতে পারে বলে অনেকে মনে করছেন। তার পরামর্শের কেন্দ্রবিন্দুতে রয়েছে দলের সাবেক ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সাথে সম্পর্কে টানাপোড়েন। ওমর ফারুক বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন, জামায়াতের উচিত সাবেক শিবির নেতা কর্মীদের নিয়ে দ্রুত বসা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক দায়িত্বশীলদের সাথে আলোচনার কোনো বিকল্প নেই, যারা বর্তমানে জামায়াত করে না এবং অন্য কোনো দলেও যোগ দেননি। এই বৈঠকের মূল উদ্দেশ্য হবে তাদের মান অভিমান ভাঙানো এবং আগামী নির্বাচনের জন্য একটি সুপরিকল্পিত, বাস্তবায়নযোগ্য ও আধুনিক ইস্তেহার প্রণয়নে তাদের মতামত দেওয়া। এই উদ্দেশ্যে তিনি 15 সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি গঠনের প্রস্তাব জানিয়েছেন। প্রস্তাবিত এই কমিটির নেতৃত্বে রাখা হয়েছে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। এছাড়া কমিটিতে স্থান পেতে পারেন অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক 2 সভাপতি মোহাম্মদ শরীফুদ্দিন ও আব্দুল শহীদ সহ অন্যান্য অভিজ্ঞ ব্যক্তিবর্গ। আর এই কমিটির সদস্য সচিব ও মনোনয়নের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। এই পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এনসিপির শীর্ষ নেতাদের সাথে কথা বলার দায়িত্ব দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত ভিপি ও জিএস অর্থাৎ নাজিমউদ্দিন, সাদিক কায়েম ও এস এম ফরহাদকে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির যে কোনো ধরনের সহায়তা দেবে এবং জামায়াত কোনো মন্তব্য করবেন না বলেও সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে, এনসিপির তরুণ নেতাদের সাথে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের আলোচনা করা মোটেও শোভনীয় হবে না। ওমর ফারুকের পরামর্শে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তিনি বলেছেন, জামায়াতের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে শুধুমাত্র বিএনপি ইস্যুতে কথা বলতে হবে। অন্যদিকে এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ সহ অন্যান্য নবগঠিত দলের বিষয়ে মন্তব্য করার দায়িত্ব থাকবে শুধুমাত্র ঢাকা মহানগর জামায়াতের নেতৃবৃন্দদের উপর। এটি একটি কৌশলগত পদক্ষেপ, যাতে দলের বার্তা সুসংবদ্ধ ও সুস্পষ্ট থাকে। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব উপলব্ধি করে তিনি কয়েকটি সতর্কমূলক পরামর্শও দিয়েছেন। তার মতে, দাওবন্দি ও কওমি ঘরানার কিছু ফেসবুক অ্যাক্টিভিস্টকে এড়িয়ে চলতে হবে, কারণ তারা বিভেদ ছড়াতে আগ্রহী। তাদের কোনো পোস্টে লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। একই সাথে আমিরে জামায়াতের ফেসবুক ব্যবহার নিয়ন্ত্রণ হওয়া উচিত। সব বিষয়ে তার মতামত দেওয়া উচিত নয়, বরং দলের মুখপাত্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন বিষয়ে দলের অবস্থান জানাবেন। জামায়াত শিবির ও অন্যান্য সহযোগী সংগঠনের সকল কর্মসূচিতে অনলাইন নীতিমালা সম্পর্কে বারবার ঢুস অ্যান্ড ডটসের বিষয়ে সদস্যদের সচেতন হতে হবে। পরামর্শে আরও বলা হয়েছে, আমিরে জামায়াতের পররাষ্ট্র উপদেষ্টার চুক্তির মেয়াদ শেষ হলে তা নবায়ন করার প্রয়োজন নেই। একই সাথে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী নেতাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এছাড়া বেফাফুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর পরিচয়ে যারা বিতর্কিত বক্তব্য দেন, তাদের জন্য আলাদা তহবিল গঠন করে হলেও নির্বাচনের আগ পর্যন্ত ওয়াজ মাহফিল থেকে বিরত রাখার কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রস্তুতির জন্য কয়েকটি কারিগরি পদক্ষেপেও সুপারিশ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো নির্বাচনী এলাকায় অবস্থান ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। আরও গুরুত্বপূর্ণ হলো ডিফেন্স ফোর্সেস ও মিডিয়ার অপপ্রচার রোধে একটি ডেডিকেটেড ফ্যাক্ট চেকিং টিম গঠন করা হবে। 3 আসনের জন্য অন্তত 600 জনকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই টিমকে বেতনভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যান্য খাতের খরচ কমিয়ে হলেও এই ব্যবস্থা করা জরুরি বলে উল্লেখ করা হয়েছে, কারণ নির্বাচনের সময় বিএনপি ও এনসিপি, জামাত ও শিবিরের বিরুদ্ধে গুজব ছড়াতে পারে। ওমর ফারুক বিশ্বাস করেন, জামায়াত ক্ষমতার রাজনীতি থেকে পিছিয়ে আছে এই ধারণা ভুল। প্রকৃতপক্ষে জামায়াত পিছিয়ে আছে জনশক্তি ও সম্পদের যথাযথ ব্যবহার না করতে পারা, নিজেদের হিরোদের ব্র্যান্ডিং করতে না পারা এবং দুর্বল পিয়ারের ম্যানেজমেন্টের কারণে। ইস্তেহার প্রণয়নে তিনি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, বিশেষ করে যাদের গবেষণা ও অ্যাক্টিভিজম আছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে সাংগঠনিক পদবিকে গৌণ মনে করতে হবে। এই 11টি পরামর্শের বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে, তা হলো দ্রুত দিগন্ত টেলিভিশন চালু করা। কারণ মিডিয়া ছাড়া ভোটের রাজনীতি কল্পনা করা যায় না। সব মিলিয়ে ওমর ফারুক বিশ্বাসের এই পরামর্শগুলো জামায়াতের জন্য একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হয় এবং জামায়াত নেতৃত্ব এই পরামর্শগুলোকে কতটা গুরুত্ব দেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সাবেক 50 লাখ শিবির কর্মীকে একসাথে করার এই বিশাল দায়িত্বটা কার কাঁধে পড়তে যাচ্ছে? অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ও নাজিমউদ্দিন, সাদিক কায়েমের নেতৃত্বে কি সৎ ঐক্যবদ্ধ হবেন তারা, নাকি এই পরিকল্পনাও রয়ে যাবে কাগজে কলমে? সময় তার উত্তর দেবে। দর্শক, প্রতিদিনের এরকম বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।